আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অধ্যায় 8 নিয়ে আলোচনা করব, যেটাতে বাংলাদেশ সংবিধান এবং সংবিধান প্রণয়নের ইতিহাস নিয়ে বিস্তারিত বলা হয়েছে। সংবিধান মূলত কি? সংবিধান বা যেটাকে আমরা কনস্টিটিউশন বলি, কনস্টিটিউশন, এই কনস্টিটিউশন মূলত কি? মূলত কনস্টিটিউশন হচ্ছে একটা দেশের সর্বোচ্চ আইন বা যেটা হচ্ছে মৌলিক অধিকারগুলোর সন্নিবেশ। আমরা এটার মাধ্যমে কি পাই? এই সংবিধানের মাধ্যমে প্রত্যেকটা মানুষের যে ইন্ডিভিজুয়াল রাইটস আছে, প্রত্যেকটা মানুষের যে অধিকার আছে, সেই অধিকারগুলো আমরা এখানে পাই। এবার একটু খেয়াল করো, সংবিধান মূলত কয় প্রকার? সংবিধান মূলত দুই প্রকার। কি কি? একটা হচ্ছে লিখিত সংবিধান, একটা হচ্ছে অলিখিত সংবিধান, অর্থাৎ রিটেন কনস্টিটিউশন, একটা হচ্ছে আনরিটেন বা আনকোডিফাইড, যেটাকে আমরা কনস্টিটিউশন বলি। এবার অলিখিত বা সংবিধান নেই কাদের? অলিখিত এক জিনিস আর নেই বলতে আরেক জিনিস। তাহলে সংবিধান নেই কাদের? সংবিধান নেই, এটা মনে রাখার টেকনিক হচ্ছে যে ব্রি নিউ সো স্পেই, মানে কি? মানে হচ্ছে এখান থেকে ব্রিটেন, ঠিক আছে, তারপর হচ্ছে আমরা জানি যেখানে ব্রিটেন, নিউজিল্যান্ড, সৌদি আরব, স্পেন, তারপর ইসরায়েল, এগুলাতে মূলত অলিখিত সংবিধান আছে। তাহলে এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে কোন দেশের সংবিধান অলিখিত? এগুলো হচ্ছে ব্রিটেন, নিউজিল্যান্ড, সৌদি আরব, স্পেন এবং ইসরায়েল। আচ্ছা, এবার একটু আলোচনা করি আমাদের বেসিক টপিকগুলো। যেমন পৃথিবীর সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে ছোট সংবিধানকার যুক্তরাষ্ট্র বা যেটাকে আমরা ইউএসএ বলি। পৃথিবীর সবচেয়ে বড় সংবিধানকার ভারতের। পৃথিবীর প্রথম লিখিত সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্রের। দ্বিতীয় লিখিত সংবিধানের নাম হচ্ছে ফ্রান্সের। তাহলে লিখিত সংবিধান প্রথম ইউএসএ এর, সবচেয়ে প্রাচীন ইউএসএ, সবচেয়ে ছোট ইউএসএ, সবচেয়ে বড় ভারতের। এভাবে মাথায় রাখতে হবে। তাহলে এটা গেল সংবিধানের বেসিক ইনফরমেশন। আমরা একটু আমাদের সংবিধান নিয়ে একটু আলোচনা করি। মূলত সংবিধান যে রচনা হয়েছিল ওই সময়টাতে, বাংলাদেশের সংবিধান রচনার সময়টা, আমরা জানি যে যুদ্ধ পরবর্তী সময়ে গণপরিষদ আদেশ জারি করা হয়। এখন আসলে গণপরিষদ কি? গণপরিষদ মানে যারা সংবিধান তৈরি করার জন্য যাদের একটা কমিটি তৈরি করা হয়েছিল, সংবিধান প্রণয়ন কমিটি, তার আগে যে কমিটি করা হয়, একটা অস্থায়ী সরকার আমরা বলতে পারি তখন, ঠিক আছে, সেটাই মূলত ছিল গণপরিষদ। তাহলে গণপরিষদের কতজন সদস্য ছিল? প্রকৃত সদস্য ছিল 496 জন, কিন্তু পরবর্তীতে তা 430-এ নেমে আসে বিভিন্ন কারণে। তাহলে এই যে 469 জন ছিল, 469 জন, এই 469 জন থেকে যায় কত? 430 জন। এরা কারা? মূলত 430 জন তারাই যারা পূর্বে 1970 সালে নির্বাচনগুলোতে জয়লাভ করেছিলেন, তারাই ছিলেন এটার সহযোগী। পরটাতে চলে আসি আমরা বাংলাদেশের সংবিধানের বেসিক ইনফরমেশনগুলো একটু দেখার চেষ্টা করি। সবাই একটু খেয়াল করো। তাহলে আমরা যদি বলি যে এই যে সংবিধান, যেটা এই সংবিধানে কতজন সদস্য ছিল সংবিধান রচনা কমিটিতে? এটা খুব ইম্পর্টেন্ট। সংবিধান রচনা কমিটি, সংবিধান রচনা কমিটি, এই সংবিধান রচনা কমিটিতে ছিল কতজন? সংবিধান রচনা কমিটিতে ছিল মোট 34 জন। সংবিধান রচনা কমিটিতে ছিল মোট 34 জন। এই 34 জনের মধ্যে আমরা জানি আওয়ামী লীগের সদস্য ছিল 33 জন, আর একমাত্র বিরোধী দলীয় নেতা ছিল সুরঞ্জিত সেনগুপ্ত, আর কমিটির প্রধান ছিল ডক্টর কামাল হোসেন। একমাত্র মহিলা সদস্য ছিল বেগম রাজিয়া বানু। তাহলে এগুলো সম্পর্কে একটু জানতে হবে। গণপরিষদের খসড়া সংবিধান কবে প্রণয়ন করা হয়? গণপরিষদের খসড়া সংবিধান প্রণয়ন করা হয় 12 অক্টোবর 1972 সালে। তাহলে 12 অক্টোবর 1972 সালে, 12 অক্টোবর 1972 সালে খসড়া সংবিধান গৃহীত হয় 4 নভেম্বর 1972 সালে, এবং খসড়া সংবিধান স্বাক্ষর হয় 14 ডিসেম্বর 1972 সালে। সংবিধান কার্যকর হয় কবে? 16 ডিসেম্বর 1972 সালে। তাহলে কবে গ্রহণ করা হয়, কবে উত্থাপন করা হয়, কবে কার্যকর করা হয়, এগুলো সম্পর্কে কিন্তু বারবার প্রশ্ন আসে। এগুলো সাল এবং ডেট দুইটাই মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার বাংলাদেশের সংবিধান সম্পর্কে একটু পড়াশোনা করে নেই। বাংলাদেশের সংবিধান কখন কি আসে, বিষয় এগুলো সম্পর্কে একটু কথা আছে। যেমন বাংলাদেশের সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ জিনিস, যেগুলো আমরা সংখ্যা তত্ত্বে যদি সংবিধানটা মনে রাখতে চাই। যেমন সংবিধানের মোট অনুচ্ছেদ আছে কতটি? 153টি, যেখানে মূলনীতি 4টি। 4টি মূলনীতি কি? সমাজতন্ত্র, ঠিক আছে, সমাজতন্ত্র, গণতন্ত্র, দুঃখিত, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং হচ্ছে জাতীয়তাবাদ। তাহলে এই 4টা, এগুলো হচ্ছে সংবিধানের মোট অনুচ্ছেদ এবং মূলনীতি। সংবিধানের মোট ভাগ কতটি? 11টি। তফসিল আছে কতটি? 7টি। সংবিধানের মোট সংশোধনী আছে কতটি? 17টি। তাহলে এগুলো একটু মাথায় রাখতে হবে। তাহলে আমরা যদি বলি সংবিধানের সংখ্যা তত্ত্বে সংবিধান, তখন আমাদের এভাবে সংখ্যায় সংবিধানটাকে মাথায় রাখতে হবে। পরটাতে চলে যাই। পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান অলরেডি বলেছি মার্কিন যুক্তরাষ্ট্র, এবং সবচেয়ে বড় সংবিধান হচ্ছে
ভারতের। ওকে, এবার আসি সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ ধারা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু অনুচ্ছেদ গুলো নিয়ে। যেমন বাংলাদেশের প্রথম সংবিধানের 1 নং অনুচ্ছেদে বাংলাদেশকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। 2 নম্বরে আছে রাষ্ট্র ধর্ম। দেখেন তো, ধর্ম শব্দটাতে 2টা ওয়ার্ড আছে, তাহলে 2 নম্বর অনুচ্ছেদ। আচ্ছা, 3 নম্বরে আছে রাষ্ট্রভাষা বাংলা। বাংলাতে কত শব্দ আছে? বাংলা কয়টা আছে? 3টা, তাহলে এভাবে মাথায় রাখবো 3 নম্বরে। 4 নম্বরে আছে কে? 4 নম্বরে আছে জাতীয় সঙ্গীত। তাহলে সঙ্গীতে কয় চরণ বাজানো হয়? জাতীয় সঙ্গীতে 4 চরণ বাজানো হয়, এই জন্য 4 নম্বরে আছে জাতীয় সঙ্গীত। আচ্ছা, 4-এর ইম্পর্টেন্ট না, 5 রাজধানী। ঢাকা কয়বার রাজধানী হয়েছে? 5 বার রাজধানী হয়েছে, এই জন্য সংবিধানের 5 নং অনুচ্ছেদে রাজধানীর কথা বলা হয়েছে। যেমন 1610, 1607, তারপর 1905, তারপর হচ্ছে 1947 এবং 1971। এই যে টোটাল 5 বার ঢাকার রাজধানী হয়েছে, এই জন্য 5 নং অনুচ্ছেদে আছে বাংলাদেশের রাজধানী ঢাকার নাম। এভাবে করে আমরা মাথায় রাখতে পারি। পরটাতে চলে যাই। বাংলাদেশের জনগণের হিসেবে ধর্মনিরপেক্ষতার কথা হয়েছে 12। ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে কোথাতে? 12তে। তাহলে 12 নং এ ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে। 17তে বলা হয়েছে শিক্ষার অধিকার। ঠিক আছে, 17 নম্বরে বলা হয়েছে অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার অধিকার। 22 নম্বরে, এটা খুব ইম্পর্টেন্ট, নির্বাহী বিভাগ মাইনাস হচ্ছে বিচার বিভাগ। তাহলে বিচার বিভাগ থেকে বিচার বিয়োগ নির্বাহী, এটা মাথায় রাখবা। তাহলে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করা হয়েছে 22 নম্বরের অনুচ্ছেদে। 23-এর ক নম্বরে বলা হয়েছে উপজাতি সম্পর্কে কিন্তু প্রশ্ন আসে। তাহলে উপজাতি কততে বলা হয়েছে? 23-এর ক নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। 27-এর সমতা, 27 সমতাতে স, তাহলে এভাবে মাথায় রাখবো 27 সমতা। 27 বছর বয়সে কিন্তু সমতা। ঠিক আছে। 28-এ নারী পুরুষের সমান অধিকার। 36-এ চলাফেরার স্বাধীনতা। 37-এ সমাবেশের স্বাধীনতা। এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু প্রতি বছর আসে, এবছর আসার সম্ভাবনা আছে। 39-এ চিন্তা ও বিবেকের বাক স্বাধীনতা। 39-এ চিন্তা ও বিবেকের স্বাধীনতা বা বাক স্বাধীনতা। তাহলে 39। আশা করছি এটা একদম ক্লিয়ার। বয়স, কত বছরে কি হওয়া যাবে? এই প্রশ্নগুলো খুবই ইজি প্রশ্ন, তারপর আমি একবার দেখা দিচ্ছি। 18 বছর বয়সে আমরা ভোটার হতে পারবো। 25 বছর বয়সে সংসদ সদস্য বা প্রধানমন্ত্রী। 35-এ রাষ্ট্রপতি। 65-তে পিএসসি চেয়ারম্যান এবং 67-তে সুপ্রিম কোর্টের বিচারপতি। তাহলে এই বছরগুলো খুব ইম্পর্টেন্ট, বছরগুলো থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, একটু দেখে নেওয়া ভালো। পরটাতে চলে যাই। বাংলাদেশের তফসিলগুলা, সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টা তফসিল একটু বলে রাখি, যে 4টা তফসিল আসার সম্ভাবনা অনেক বেশি। প্রথমটা হচ্ছে বাংলাদেশের 3য় তফসিল। যদি বলা হয় শপথ ঘোষণা সম্পর্কে কত নম্বর তফসিলে বলা হয়েছে? 3য়। ঠিক আছে, আমরা একটু খেয়াল করি। শপথ শব্দটা আছে, শপথেও কয়টা শব্দ? 3টা শব্দ। ঘোষণাতেও কয়টা? শপথ ঘোষণা, এটাও তো 3টা। তাহলে 3 নম্বরে 3য় তফসিল এটা আছে, এভাবে মাথায় রাখা যায়। পরটাতে চলে যাই। কোনটা ইম্পর্টেন্ট? আমরা জানি যে অনেকগুলো তফসিল কিন্তু এখন বর্তমান সময়ে বাতিল করা হয়েছে। বাতিল বলতে কিছু কিছু ক্ষেত্রে এগুলোকে মানা হচ্ছে না বা বন্ধ করে দেওয়া হয়েছে 5 আগস্ট পরবর্তী সময়ে। আচ্ছা, এবার সংবিধানের সংশোধনীগুলো নিয়ে আলোচনা করি, সেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেগুলো আজকে হাইলাইট করে দিব ইনশাআল্লাহ। তাহলে প্রথম, জরুরি অবস্থা বিধান 2য় তফসিলের মাধ্যমে ঘোষণা করা হয়। ঠিক আছে, আমরা যদি বলি সংসদীয় শাসনের পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত শাসন চালু হয় কততে? 4র্থ সংশোধনীতে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, এটা আসতে পারে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে সংসদীয় শাসনের পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত শাসন শুরু হয় কবে? 4র্থ সংশোধনীর মাধ্যমে। পরটাতে চলে যাই। এই যে পরটা হচ্ছে সপ্তমটা কি? সপ্তমটা 1982 সালের 24শে মার্চ থেকে 86 সালের 9 নভেম্বর পর্যন্ত সকল সামরিক আইন অনুমোদন। 8 নম্বরে রাষ্ট্রধর্ম ইসলামকে স্বীকৃতি দান এবং ঢাকার নাম হচ্ছে ঢাকা তৈরি করা ছিল এবং বেঙ্গলির নাম বাংলা করা হয়। তাহলে দেখেন অনেকগুলো নাম চেঞ্জ করা হয়েছে 8 নম্বর সংশোধনীতে। আমরা আগে ছিলাম বেঙ্গলি, এখন হয়েছে বাংলা। আগে ছিলাম ঢাকা, এখন হয়ে গেছে ঢাকা। ঠিক আছে, এবং রাষ্ট্রধর্মটা ইসলাম হয়েছিল। এটা তখন রাষ্ট্রপতি ছিলেন এরশাদ। আচ্ছা, তাহলে রাষ্ট্রপতির সাথে উপরাষ্ট্রপতি পদে নির্বাচন। 10 নম্বরে রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার পূর্বে 180 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন। 11-এ অস্থায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদকে শপথে ফিরিয়ে আনার জন্য এই সংশোধনী করা হয়।
দ্বাদশ নম্বরে কি বলা হয়েছে? সংসদীয় পদ্ধতি সরকার প্রবর্তন করা হয় দ্বাদশ এর মাধ্যমে। এটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে গত বছর ঢাকা ভার্সিটিতে, এটা থেকে প্রশ্ন আসছে। ত্রয়োদশ বা 13তম এবং 15তমতে প্রশ্ন আসছে। 13তম হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে, কিন্তু পঞ্চদশে গিয়ে এটা বাতিল করা হয়। তাহলে তত্ত্বাবধায়ক আমরা জানি সরকারের নির্বাচনটাকে বাতিল করা হয়। তাহলে এই দুটো একটু ইম্পর্টেন্ট, 13 এবং 15 খুবই ইম্পর্টেন্ট, এটা সম্পর্কে একটু জানতে হবে। ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, এবার বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো একটু জানি। সাংবিধানিক প্রতিষ্ঠান আসতে পারে। বাংলাদেশের সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানের মধ্যে কারা আছে? প্রতিষ্ঠানের মধ্যে নির্বাহী বিভাগ, শাসন বিভাগ আছে, আইন বিভাগ, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, অ্যাটর্নি জেনারেল এবং মহা হিসাব নিরীক্ষক বা নিয়ন্ত্রকের কার্যালয়। কথা হচ্ছে মাঝে মাঝে প্রশ্ন করে দেয় নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। ঠিক আছে, বাংলাদেশ কর্ম কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, 137 নং অনুচ্ছেদ এভাবে করে বলা থাকে। ঠিক আছে, তাহলে এগুলো একটু ভালো করে পড়তে হবে। তাহলে এটা একটু ভালো করে দেখলেই মোটামুটি আমাদের এই অংশ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, তাহলে সংবিধান টপিকটা এগুলোই, বাকি বিচার বিভাগ এগুলো তোমরা এমসিকিউ সলভ করলে মোটামুটি পেরে যাবা। তাহলে তোমরা সংবিধান টপিকটাকে একটু মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবে আশা করছি। সংবিধানে এমসিকিউ যেগুলো দেখতে পাচ্ছ এমসিকিউ একটু ভালো করে সলভ করবে, কোথায় কি ঝামেলা হচ্ছে খুঁটিনাটি গুলো ভালো করে দেখে সলভ করার চেষ্টা করবে। শুভকামনা সকলের জন্য। আসসালামু আলাইকুম।